দিব সেই সময়টা কিন্তু পাবো না, কোনোভাবেই কিন্তু পাওয়া যাবে না। সো যেটা শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটা রিভিশনের দিকে ধাবিত হলাম। কেন আমরা রিভিশনের কথা বলছি? খুব গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন থাকবে বা কাউন্সিলে তার মধ্যে যদি রিটেন প্রশ্নের কোনো ড্রাফট করতে বলে, তাহলে সেই ড্রাফট করতে বলে হচ্ছে রিভিশনটা বেশি সময়। কারণ হয় রিভিশন দিবে, না হলে আপনাকে আপিল দিবে। জামিনের কথা বলছি, যে ধরনের ড্রাফটটাই কেন না বলে, আমরা দেওয়ানি কার্য লিখতে বোঝার চেষ্টা করেছি যে আসলে এই ঘটনায় ঘটে। তো আজকে আমরা একটু রিভিশন নিয়ে আলোচনা করব। রিভিশনের বিষয়টা হলো, আমরা যেই ড্রাফটটা আমাদের কাছে দিয়েছে, এক ভাই যে ড্রাফটটা দিয়েছে আমাদের কাছে, যেহেতু সবার কাছে এই কপিটা, স্যার রিভিশন তো যে ফৌজদারিতে কতবার এসেছিল। জি সেই কথাই আমি বলতেছি, রিভিশন কি শুধুমাত্র 241 এতেই রিভিশন হয়? না স্যার, অনেক জায়গায় হয়েছে। তাহলে গতবার দিয়েছে, গতবার আসছিল 241 না, গতবার দিয়েছে 241 এর এতে, 241 এ না দিয়ে কত জায়গায় যে রিভিশন হয় তার হিসাব নিকাশ নাই। যত এক কথায় ফৌজদারি কার্যবিধিতে যত রকম আদেশ আছে, সব আদেশে যদি আপনি সংক্ষুব্ধ হন, সরাসরি আপনাকে রিভিশন করতে হবে। যেমন আপনাকে হইতেই পারে আপনি নারাজি দরখাস্ত দিয়েছেন, নারাজি কোর্ট অ্যাকসেপ্ট করেন নাই, তাহলে সেই যে নারাজি অ্যাকসেপ্ট করেন নাই, আপনাকে প্রশ্ন এরকমও দিতে পারে যে নারাজি অ্যাকসেপ্ট করেন নাই, আপনার প্রতিকার কি? তাহলে আপনার প্রতিকার হচ্ছে রিভিশন করা। এই জন্য আমি বলছি যে একটা রিভিশন আমাদেরকে চাইতে হবে, কারণ যে কোনো আদেশের বিরুদ্ধে যদি রিভিশন করতে বলে, তাহলে আমাদেরকে রিভিশনটা তো জানতে হবে যে আসলে রিভিশন কি। তো সেই হিসেবে আমাদের সবার কাছে একটা বই আছে, লিখিত মাস্টার, আমরা ওখান থেকে একটা কপি নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভাইয়া এরকম এরকম ভাবে রিভিশন হয়, যে ধরনের কথাই থাকুক আমরা এই জায়গায় পরিবর্তন করবো আর এই বিষয়টা রাখবো, আর বাকি সব সেম। এই জন্য আমরা রিভিশনের দরখাস্ত দিয়েছি। হ্যাঁ, 25 সালে এসেছিল, আমি আপনার সাথে একমত, অস্বীকার করছি না যে 25 সালে এই প্রশ্নটা আসে নাই। আবার 25 সালে আসলেও আমাদের এক ভাই যে কথা বললো যে 25 সালে আসলেও যে রিপিট হয় না, এটাও বলা যাবে না। আবার 25 সালে সাধারণত একটা প্রশ্ন বারবার প্রত্যেক বছর একই প্রশ্ন পড়ে না, এটাও আমরা মেনে নিই। আমি বলছি এই কার্যবিধিতে যতগুলো আদেশ হয় সবগুলো আদেশের বিরুদ্ধেই রিভিশন হয়। সেক্ষেত্রে আপনাকে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল যে আপনি 90 100 সেকশন অনুযায়ী, যেমন 100 সেকশন সিআরপিসির 100 একটা সেকশন আছে যে কাউকে যদি বেআইনি ভাবে আটক করে রাখা হয়, তাহলে সেই ব্যক্তির যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন, সেই আদেশের বিরুদ্ধে আপনারা কোথায় যাবেন, কি করবেন, এরকম যদি আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দেয়, তাহলে আপনাকে সেটাতেও আমরা জানি যে সেটাতেও আমাদের এক ধরনের আদেশ দেয়, যে আদেশটা হচ্ছে রিভিশন করতে হয়। কোথায় রিভিশন করতে হয়? দায়রা জজে রিভিশন করতে হয়, তাই না? তো যে কথা আমি বুঝতে চাচ্ছি ভাইয়া, এই শামীম রেজা ভাইয়া, আপনার প্রবলেম সলভ হয়েছে? আপনি কথা বলতে পেরেছেন? স্যার এখনো সলভ হয়নি স্যার, আমি কালকে সরাসরি যাবো আর কি স্যার। ওকে, ঠিক আছে, আমি কালকে আপনাকে ফোন দিব না স্যার, কালকে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কি কেউ কারোর জানা আছে কিনা একটু একটা প্রবলেম, সেটা হচ্ছে না আমরা লাস্টের দিনে আমি ই করতে গিয়েছি, কি এর নাম, রিটেনের জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করার লাস্টের দিন বারবার আপনার ওয়েবসাইট নেটওয়ার্ক সমস্যার কারণে ঠিক আছে আমি রেজিস্ট্রেশন করতে পারি, আমার কাছে ছবি সহ আছে। সেক্ষেত্রে কোনো ম্যানুয়ালি কোনো ভাবে, এটা তো রেজিস্ট্রেশন নেওয়ার যেহেতু শেষ হয়ে গেছে, আমাকে আর রেজিস্ট্রেশন নিচ্ছে না, আমি পিজি পাস করেছি, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি করতে পারবো কিনা, বা বার কাউন্সিলে দরখাস্ত দিয়ে সেটা করা যাবে কিনা? আপনাদের এরকম কারোর নলেজ আছে এরকম বিষয় নিয়ে? জি সোহেল। এই আমাদের যে সার্কুলার, ওই সার্কুলার মধ্যে লেখা আছে স্যার স্পষ্টভাবে যে হচ্ছে
মানে নির্ধারিত সময়ের পরে কোনো প্রকার মানে আবেদন গ্রহণ করা হবে না। সেক্ষেত্রে এখন যেহেতু এটা একটা সিস্টেমেটিক প্রবলেম, বার কাউন্সিলে গিয়ে কথা বললে এটা একটা সমাধান হতে পারে। তবে এটা হতাশ করার জন্য না। তবে স্যার গত বছর এরকম আমার দুটো ফ্রেন্ড হচ্ছে পরবর্তীতে গেছিল, কিন্তু ওদেরটা নেয় নাই। এখন এই বছর কি করে বলতে পারি না স্যার, তবে হতাশ করার জন্য না, চেষ্টা করে দেখা যেতে পারে স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে, আমরা একটা তথ্য পেলাম। যাই হোক, আমরা যখন রিভিশন করবো, রিভিশন জি জি ওই ভাইয়া। টেলিটক পুরো ব্যাপারটা ফাংশন করে ইয়া পর্যন্ত। বার কাউন্সিলে গেলে বার কাউন্সিল বলবে যে টেলিটকের ওই ফাংশনটা আমরা ঢুকতে পারবো না, আপনাদের ওই দিন ফ্রেমের মধ্যে আমাদের ফোন করলে আমরা ইয়া করে দিতে পারতাম। এটাই রেজাল্ট। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা নিম্ন আদালতের যত অর্ডার আছে সেই অর্ডারের বিরুদ্ধে আমাদের যত কিছুই বলুক না কেন সেগুলোতে আমাদের রিভিশন করতে হয়, যে কথা আমরা বললাম। স্পেশালি আরেকটা কথা বলে যে 100 সিআরপিসি 100 অনুযায়ী যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও অর্থাৎ এডিএম কোর্টেরও আদেশ হয়, সেই এডিএম কোর্টের আদেশের বিরুদ্ধে আপনি কি করবেন? রিভিশন করবেন। আমাদের রিভিশন আদালত হচ্ছে মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা কিন্তু আদালত রয়েছে আমাদের রিভিশন। সেই দুইটা হচ্ছে, একটা হলো আমাদের হাইকোর্ট ডিভিশন, আর একটা হচ্ছে দায়রা জজ, তাই না ভাইয়া? আমরা তো এটা জানি। জি স্যার। কততে আছে? 300 আর ওটা হচ্ছে 439 আর 439 এর কম। আর একটা হচ্ছে 435। তো এখন যেহেতু আমাদের নিম্ন আদালতের আদেশটার বিরুদ্ধে আমাদের ডিভিশন করতে হচ্ছে, সেহেতু আমরা সবসময়, যেহেতু আপনি আবার নিম্ন আদালতে পরীক্ষা দিচ্ছেন, খেয়াল করে বিষয়টা, মানে হাইকোর্টে তো পরীক্ষা দিচ্ছেন, সেহেতু আপনাকে হাইকোর্টের রিভিশনের কোনো দরখাস্ত লিখতে দিবে না। আর হাইকোর্টের দরখাস্ত কখনো বাংলায় হয় না, দিতে হয় ইংলিশে। তাহলে প্রাথমিকভাবে একটা জিনিস কিন্তু আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারি যে আপনাকে যে রিভিশনটা কখনো যদি লিখতে দেয়, তাহলে সেই রিভিশন হবে হচ্ছে দায়রা জজ। ক্লিয়ার মেসেজ? জি স্যার। মানে দুইটা কোর্টে রিভিশন হয়, একটা হচ্ছে দায়রা জজে আর একটা হচ্ছে হাইকোর্টে। দায়রা জজে হয় 439 এতে, আর হাইকোর্টে হয় হচ্ছে 439 শুধু, সাথে 435 নাম্বার সেকশন যুক্ত করতে হয়। কিন্তু আমি বলছি, যেহেতু আপনার বার কাউন্সিল, আপনি কিসের জন্য পরীক্ষা দিচ্ছেন? আপনি পরীক্ষা দিচ্ছেন একজন অ্যাডভোকেট হওয়ার জন্য, নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার জন্য, যেটাকে এখন এটা নিয়েও আমাদের বিচারকদের খুব আপত্তি। যেমন হচ্ছে আগে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ছিল, আপত্তির কারণে ওইটা সিভিল জজ, সিনিয়র সিভিল জজ হয়েছে। এখন নিম্ন আদালত শব্দ দেওয়াও নিম্ন আদালতের জজরা খুবই সংক্ষুব্ধ। তারা বলতেছে নিম্ন আদালত কখনোই বলা যাবে না। নিম্ন কি? মানুষজন মনে করে আমরা খুব নিম্ন মানের জজ, এরকম বলা যাবে না। তাহলে কি বলতে হবে? ট্রায়াল কোর্ট বলতে হবে। আচ্ছা, সেই বিতর্কিত বিষয় নাই যে, যেহেতু আপনি ট্রায়াল কোর্টের জজশিপ হওয়ার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি তো হাইকোর্টে পরীক্ষা দিচ্ছেন না। তাহলে সাধারণভাবে আপনাকে যদি কোনো রিভিশন দিতে বলে, তাহলে দুইটা কোর্টের মধ্যে একটা কোর্ট অলরেডি বাদ, হাইকোর্ট ডিভিশন বাদ। আপনাকে কোথায় রিভিশন করতে হচ্ছে? মহানগর দায়রা জজে। মহানগর দায়রা জজ না দায়রা জজ? যদি মহানগরের মধ্যে হয় তাহলে মহানগর দায়রা জজ, আর যদি জেলার মধ্যে হয় তাহলে জেলা দায়রা জজ। কথা ক্লিয়ার? তাহলে আপনি বিজ্ঞ দায়রা জজ আদালত চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, বগুড়া বলেন, যে জেলায়, অর্থাৎ তাহলে দায়রা জজ আদালত কমা দিবেন। চট্টগ্রামের যদি হয় চট্টগ্রাম প্রশ্নে যদি চট্টগ্রামের কথা বলেন চট্টগ্রামে লিখবেন, যদি বগুড়ার কথা বলে বগুড়া লিখবেন, সিরাজগঞ্জের কথা সিরাজগঞ্জ লিখবেন, জামালপুরের কথা বলে জামালপুর লিখবেন, তারপরে হচ্ছে টাঙ্গাইলের কথা লিখলে টাঙ্গাইল লিখবেন। ক্লিয়ার? তাহলে কোর্টের নাম নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? স্যার যদি প্রশ্নে স্যার কোনো জেলা বা এরকম কিছু উল্লেখ করা না থাকে, তাহলে তো যে কোনোটাই দেওয়া যাবে ইচ্ছা যে কোনো, তারা আপনার প্রশ্নটা যে কোনোটাতেই দিতে পারবেন। তারপরে ওই যে ড্রাফটটা দিয়েছে সেই ড্রাফটটার দিকে খেয়াল করেন। তারপরে দেখেন লেখা আছে সূত্র। রিভিশন যেভাবেই লেখুক না কেন, সব ফরম্যাট এক। সূত্র সবসময়, যেহেতু একটা ফৌজদারি মামলার রিভিশন, তাই আপনার মামলার নাম্বার হবে ফৌজদারি রিভিশন নো, ডট ডট দিবেন,
এটা কত সাল? 26 সাল লিখবেন। আপনারা কি সবাই যে পিডিএফটা দিয়েছে আমাদের এক ভাই, সেটা কি ওপেন করতে পেরেছেন? বা আপনাদের কাছে বই আছে? সেটা 814 নাম্বার পেজ। আর বইয়ে বসে আছি। ওকে ওকে, তাহলে যেহেতু আপনি রিভিশন করছেন, তাহলে সূত্র লিখবেন ফৌজদারি রিভিশন লং ড্যাশ 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 দিয়ে 2025। ধারা কত লিখবেন? ধারা কত ফৌজদারি কার্যবিধি? কিছুক্ষণ আগেই বললাম, মাত্র 3টা ধারা কাজ করে, 435। আর যেহেতু আমরা বলেই ফেললাম হাইকোর্টে যাবে না, সুতরাং 439-এর কে একেবারে মুখস্থ জিনিস। ক্লিয়ার? তাহলে ওই যে দেওয়ানি কার্যবিধিতে যেমন কোর্ট খুঁজে পাচ্ছিলাম না, কোন কোর্টের নাম দেব, সেটা সিভিল জাজ দেব নাকি সিনিয়র সিভিল জাজ দেব নাকি যুগ্ম জেলা জজ দেব, নাম খুঁজতে সমস্যা হচ্ছে। এখানে কোর্টের নাম খুঁজতে সমস্যা হবে না। ধারা একেবারে স্পেসিফিকলি 2টা ধারা, 435 এবং 439-এর এ। সূত্র আপনার কোনো সমস্যা হবে না। সূত্র হচ্ছে ফৌজদারি রিভিশন, যেহেতু এটা ফৌজদারি রিভিশন, নামই ফৌজদারি রিভিশন। উপরের বিষয়গুলো বোঝা গেছে ভাইয়া সবার? জি স্যার। ইংলিশে বলে হেয়ার উইথ, আর এখানে বলতেছে এতদ্য। এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এতদ্য সংক্রান্ত বিষয়, এই যে এই শব্দগুলোকে মুখস্থ। কিসের জন্য আপনি এসেছেন? কিসের জন্য আপনি এসেছেন? এই বিষয়টা কি সংক্রান্ত, কোন সংক্রান্ত বিষয়? সংক্রান্ত বিষয় এই যে কি বিষয় এসেছেন। রিভিশন কেন হয়? নিম্ন আদালত যদি আইনগত ভুল করে, তাই না? জি স্যার। তাহলে রিভিশন কিন্তু আইনগত ভুলের কারণে হয়েছে, নিম্ন আদালতের আইনগত ভুলের কারণে হয়েছে। দ্যাটস ওয়াই আপনি এসেছেন। তাহলে কোন মামলায় আইনগত ভুল হয়েছে সেই মামলা আগে লাগবেন। যেমন এখানে দেখেছিল সিআর মামলা নাম্বার 100, কাল্পনিক একটা মামলা দিয়ে দিবে যে অমুক নাম্বার মামলা। তাহলে আপনি কোন মামলার ভুলের কারণে এসেছেন, প্রথমে লিখবেন মামলা নাম্বার, তারপর লিখবেন ধারা। আর সব সময় ক্রিমিনাল মামলা, যেহেতু স্পেশাল ল আপনাদের সিলেবাসই নাই, তাহলে সব সময় ক্রিমিনাল প্রসিডিউর সবসময় দণ্ডবিধি থেকে আপনাকে ধারা লিখতে হবে। এই জন্য দবি লিখে দিবেন সংক্ষেপে, দবি বা দণ্ডবিধি। যদি দেখার সময় পান তাহলে লিখবেন। তাহলে মামলা নাম্বার, তারপরে ধারা এবং দণ্ডবিধির, এই ধারাটা কোথার? দণ্ডবিধির বিগত কত সালের আদেশে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, বিগত যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন। যদি প্রশ্নের তারিখ লেখা থাকে তারিখ দিবেন, বিগত এতই তারিখের এত নাম্বার আদেশে সংক্ষুব্ধ হইয়া, কিসের প্রতি সংক্ষুব্ধ? প্রশ্নে লেখা থাকে সংক্ষুব্ধ হইয়া আমি রিভিশন দায়ের করা, অর্থাৎ নিম্নমত রিভিশন মামলা দায়ের করা। ওই সংক্ষুব্ধ কিসের কারণে সংক্ষুব্ধ হয়েছেন সেটা প্রশ্নে লেখা থাকে, যে আপনি 241-এর কারণে সংক্ষুব্ধ হয়েছেন, 265-এর সির কারণে সংক্ষুব্ধ হয়েছেন, 203 নাম্বার সেকশন অনুযায়ী সংক্ষুব্ধ হয়েছেন, 100 সেকশন অনুযায়ী সংক্ষুব্ধ হয়েছেন। তাহলে এত নম্বর ধারা অনুযায়ী আসামিকে যদি প্রশ্নেই দেওয়া থাকে, যদি অব্যাহতির কথা বলে, আসামিকে যদি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএম কোর্টের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে থাকেন, সেই সংক্ষুব্ধ হয়ে এই নিম্ন রিভিশনটা দায়ের করেছে। এই যে এতদ্য সংক্রান্ত বিষয় যেটা, সেটা সুন্দরভাবে লিখবেন। এখন লিখবেন জি স্যার, দণ্ডবিধি যদি এখানে লিখি স্যার শব্দটা, তাহলে কি স্যার 1860টা উল্লেখ করে দিতে হবে? খুবই ভালো। আর যদি না লিখতে পারেন সমস্যা নাই, লিখতে পারলে ভালো, না লিখতে পারে আরো ভালো। হ্যাঁ, দণ্ডবিধি হচ্ছে একমাত্র ব্যতিক্রম। ওখানে আইনে শুধু বলছে এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হবে। ওখানে তো সাল নাই, তারা মূল আইনে একমাত্র দণ্ডবিধিতে এটা দেখা যায়। অন্য জায়গায় সাল আছে, দণ্ডবিধিতে নাই। আইন লিখলে, সাল লিখলে দৃষ্টিটা সুন্দর হয়। আইন আপনি তো লিখলেন না লিখলেন, সেটার ব্যাখ্যা তো আর সুন্দরভাবে ওই যিনি খাতা দেখবেন তাকে দিয়ে আসতে পারছেন না।
তারপরে কে এই রিভিশনটা দায়ের করছে তার নাম লিখবেন, প্রতিপক্ষ কে ছিল তার নাম লিখবেন। রিভিশন যিনি করছেন, যেমন বাদীর নাম হলে বাদীর নাম আগে হয়। কথা স্যার, এখানে ওই যে একটা লেখা আছে যে এই অব্যাহতি দিয়ে যে আদেশ প্রদান করা হয় উক্ত 5 নং আদেশের, এই 5 কথাটা কোথা থেকে আসলো? ওই আদেশ নাম্বার ছিল 5। আপনার এই 5 লেখেন, 10 লেখেন, না লেখেন, কোন এই অব্যাহতির আদেশেই আপনি সংক্ষুব্ধ হয়েছেন, সেটাতেই যথেষ্ট। কোর্টের প্রত্যেক দিন একটা করে আদেশ থাকে, সেই আদেশ নাম্বার থাকে, ওই আদেশ নাম্বারটা ছিল 5। আপনি যদি না লেখেন কোনো সমস্যা নাই, তার কাল্পনিক অর্থে যদি আপনি লেখেন সেটা চলবে। সবসময় যিনি দরখাস্ত দিচ্ছেন, আপিল হলে আপিল প্রথম হন, রিভিশন যিনি করছেন তাহলে রিভিশন আলার নাম হয় প্রথম, বাদী হলে বাদী নাম হয়। দ্যাটস ওয়াই এটা রিভিশনকারী সেহেতু রিভিশনকারী প্রথম নাম লিখবেন। দেখেন নাম লিখে রাখছে এক্স, পিতার নাম ডট ডট, ঠিকানা ডট ডট, মোবাইল নাম্বার ডট ডট, জাতীয় পত্র ডট ডট। জি স্যার এই সম্পর্কে একটা প্রশ্ন ছিল। জি বলেন। কার্যবিধি যদি স্যার দেখা যাচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে, তার বিপক্ষে সংযুক্ত পক্ষ বিবাদী যে, সে যদি স্যার করে, তখন স্যার প্রথমে তার নাম যাবে? যিনি আবেদন করছেন সবসময় স্যার তার নাম যাবে? সবসময় তার নাম দেবেন। যেমন মামলা দায়ের করছেন তার নাম, বিবাদে রিটেন স্টেটমেন্ট দিচ্ছে তার নাম, অথবা রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন করা হয়, সেক্ষেত্রে আপনি বাদীর নাম দিতে পারেন, বিবাদীর নাম দিতে পারেন, তবে আপনাকে লিখে দিতে হবে যে 1 এবং 2 নং বিবাদীর পক্ষে রিটেন স্টেটমেন্ট বা রিটেন স্টেটমেন্ট বাংলা কি যেন দেখেন, লিখিত জবাব। লিখিত জবানবন্দি না, লিখিত জবাব। লিখিত জবাব স্যার, জবানবন্দি তো সাক্ষী। জি, লিখিত জবাব। জি স্যার। তাহলে বাদী বিবাদী পক্ষের বা রিভিশনকারী বা প্রতিপক্ষের নাম বুঝতে পারলেন? এখানে কারোর কোনো প্রবলেম আছে? এই পেজে এই পেজটা লিখতে পারলে জি। স্যার এই যে কোনো প্রার্থী কেন স্যার প্রার্থী দিলে হয় না, প্রার্থী কথাটা কি লিখতে হবে? কোনো কিছু লেখার দরকার নেই, সরাসরি রিভিশনকারী লিখতে। আর রিভিশনকারীর অপর পক্ষ হয় প্রতিপক্ষ। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে এই পেজ নিয়ে? যে এইটা আমি বুঝতে পারলাম না, পূরণ করব না, ডট ডট গুলো ডট ডট থাকবে স্যার? ডটটাই থাকবে। মামলার নাম্বার তো আপনি জানেন না, যখন একটা রিভিশন দায়ের করছেন তখন তার মামলার নাম্বার জানেন না, রিভিশন করার পর মামলা দায়ের নাম্বার পড়ে। না স্যার, এই যে ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, এই ক্ষেত্রে বলছিলাম। ওখানে ক খ নামক একটা প্রশ্ন দিয়ে দিবে, মিস্টার ক, মিস্টার খ, মিস্টার এক্স, তাহলে আপনার পিতার নাম, এইটার নাম আপনি যদি দিয়ে দেয় দিয়ে দিবেন, না দিলে শুধু নাম লিখে ডক্টর দিয়ে দিবেন। স্যার কোশ্চেনে থাকলে আমরা দেব, না থাকলে আমরা দেব না। এই জি জি। এই প্রথম পাতা নিয়ে কোনো প্রবলেম আছে? জি না স্যার। না স্যার, চলবে। তো প্রথম পেজে স্যার 2 নাম্বার বনামে স্যার রাষ্ট্রপক্ষে মহানগর টিপিকেও স্যার রাখছে। অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। তাহলে প্রথম, আচ্ছা যদি এই মামলাটা জিআর মামলা, সিআর মামলা না হয়ে জিআর মামলা হইতো, তখন কি হতো? তখন কি লিখতেন? তবুও তো স্যার রাষ্ট্রবাদী হইতো স্যার। তখন রাষ্ট্রপক্ষে বিজ্ঞ বিপক্ষ। দ্বিতীয় পেজে চলে যাই। সিভিল মামলাতে কোনো মামলা দায়ের করতে হলে যে সম্পত্তি নিয়ে মামলা দায়ের করছেন সেই সম্পত্তির নাম, ঠিকানা, পরিচয় লিখতে হয়, খুব সুন্দরভাবে বলেছিলাম। ঠিক ক্রিমিনাল মামলাতেও বাদী বিবাদীর পরিচয় দিতে হয়। তাহলে পার্থিব প্রতিকারের সংক্ষিপ্ত মামলা বিবরণ যখন লিখবেন তখন এই যে আপনি যে আপিলকারীর গুণগান গাইবেন। প্রথম, আপিলকারী অত্যন্ত সহজ সরল শান্তিপ্রিয় মানুষ, আইন মান্যকারী লোক, যা যা মনে আসে। আর অপর পক্ষ যিনি একেবারে অত্যন্ত খারাপ লোক, প্রতারক, আত্মসাৎকারী, আইন অমান্যকারী,
আসলে এই কথাগুলো আর এই যুগে চলে না, কিন্তু আপনাকে তো খাতায় কিছু লিখে আসতে হবে, যেহেতু লয়াররা লেখে। এখন আর এগুলো লেখা হয় না, কিন্তু আমাদের লোকাল কোর্ট গুলোতে এখন এগুলো চলে। যেহেতু চলে, তাহলে আপনি বাদী এবং বিবাদীর গুণগান গান। আপনি যেহেতু দরখাস্তকারী, তাহলে দরখাস্তকারী কয়েকটা লেখেন, সে খুব ভালো মানুষ। ভালো মানুষ বলতে কি, সহজ সরল, আইনের ভাষায় বলেন সহজ সরল শান্তপ্রিয়, এবং যেহেতু আইনের আইনের কিছু লিখতেছেন, তাহলে আইন মান্যকারী, তাই না? আর যেহেতু প্রতিপক্ষ আইন মানতেছে না, তার রিভিশন করতে হচ্ছে, এই জন্য প্রতিপক্ষ আইন অমান্যকারী, প্রতারক, আত্মসাৎকারী, এক কথা হচ্ছে আইন অমান্যকারী লোক বলে। ক্লিয়ার? স্যার দ্বিতীয় পেজে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ওই যে আপনাকে যে ঘটনাটা দিবে, যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আপনাকে ডিভিশন দায়ের করতে বলবে, তখন ওই ঘটনাটা লিখে দিবেন দ্বিতীয় নাম্বারে। কি ঘটনার কারণে কি হয়েছে। যেমন এখানে একটা ঘটনা ঘটেছিল, একজন আয়কর আইনজীবী এক্স টাকা গ্রহণ করেছে, পরবর্তীতে সেই টাকাটা আত্মসাৎ করেছে, যার ফলে তার বিরুদ্ধে 406 মামলা করেছিল, এবং শুনানিকালে তাকে 241 এর এ অনুযায়ী আয়কর পরিশোধ করা হয়েছে মর্মে সে অডিট রিপোর্ট দাখিল করে। এতে সে তাকে কি দেওয়া হয়, এটা তারগুলো ক্ষয় গেছে, তার বোঝা যাচ্ছে না কথাগুলো। এটা লেখে নাই, এই নাম্বারটা এটা ঠিক মতো লেখে নাই। আচ্ছা, অব্যাহতি প্রদান করেছে, তাকে অব্যাহতি দিয়েছি। তাকে ওই যে যে এইটা হচ্ছে কে করেছে, ওই দেখেন, বিবেচনা না করে বিচারক অভিযুক্তকে এক্স কে অব্যাহতি প্রদান করেছে, কেউ একজনকে অব্যাহতি, মানে প্রশ্নে যা থাকবে 2 এবং 3 আপনি তাই দিবেন। 4 এসে বলবেন আপনার কেন সংক্ষুব্ধ, এই মামলা নিম্ন আদালত, ওই যে কারণ এই 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওই নিম্ন আদালত আইনসঙ্গত বা যৌক্তিক উপায় বিচার না করে আবেদনকারী রিভিশন আদালতের আবেদন করতে বাধ্য হয়েছে, কারণ সে কি আইন মানে না, এক কথা। কারণ কোর্টের আদেশের বিপরীতেই কিন্তু আপনাকে রিভিশন করতে বলবে, তাহলে নিম্ন আদালত কি করে নাই, আইন সঙ্গত ভাবে বিচার করে নাই, এক কথা। এটা একেবারে মুখস্থ করে ফেলবেন। 4 নাম্বার, নিম্ন আদালতের বিচারক আইনসঙ্গত উপায় বিচার করেন নাই, না করার কারণে এই যে রিভিশনকারী উনি বাধ্য হয়েছেন আপিল করতে। কথা কি বুঝতে পেরেছেন? যে কথাই বলুক না কেন, যে ধরনের প্রবলেম আসুক না কেন, নিম্ন আদালত আইনসঙ্গত রিভিশন কেন হয়, আইনের ভুলের কারণে। দ্যাটস ওয়াই নিম্ন আদালত কি করেছে, আইনসঙ্গত ভাবে বিচার করে নাই, আইনগত ভুল করেছেন, আইনগত ব্যাখ্যা সঠিকভাবে শোনেন নাই, এই জন্য বাধ্য হয়ে রিভিশন করা হচ্ছে। যার ফলে এই যে প্রদত্ত নিম্ন আদালতে প্রদত্ত যে দণ্ড বা আদেশ, সেটাকে যেটাতে সংশোধন হয়েছে সেটা বাতিল বা সংশোধনের ক্ষমতা রাখেন আপিল আদালত বা রিভিশন আদালত। এই কথাটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। 4 নম্বরে, যে নিম্ন আদালত আইনসঙ্গত ভাবে বিচার করেন নাই, যার ফলে সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী রিভিশন দায়ের করেছেন। যেহেতু দায়রা আদালত নিম্ন আদালতের যে কোনো ধরনের রায় আদেশ পর্যালোচনা করতে পারে, বাতিল করতে বা সংশোধন করার ক্ষমতা রাখবে, এই জন্য আপনার রিভিশন দায়ের করছেন। এই যে রিভিশনের কারণগুলো কি সুন্দরভাবে আপনি এটা দিয়ে দিবেন, শেষ আপনার কথা। এই কথাগুলো একেবারে মুখস্থ, অতিরিক্ত কোনো কথা নাই। সূত্রে মামলায় বিগত এতদিন তারিখে নিম্ন আদালতের যে রায়, সেটাকে যেই রায়টা দিবেন সেই রায়টাকে রহিতকরণের জন্য আবেদন করবেন। আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যদি আসামি পক্ষ হয় তাহলে আসামি পক্ষের বিপরীত দিতে হয়, তাহলে অপর পক্ষের গুণগান গাইবেন। আর
এই যে 3 এবং 4 নাম্বার শুধু দিয়ে দিলেই হবে, সরি 4 এবং 5 আর কিছু লেখার দরকার নাই। যে বিজ্ঞ আদালত উইদাউট রিজনেবল গ্রাউন্ড ল ফ্যাক্ট অর সার্কামস্টেন্স পর্যালোচনা না করে আদেশ দিয়েছেন যা রদ রহিত। যে কোনো ধরনের রিভিশনের ক্ষেত্রে এই কথাটা বলতে পারবেন। আর অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হবে শেষ। একটা রিভিশনের জন্য আপনার জন্য যথেষ্ট। তাহলে এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হচ্ছে। রিভিশনের কারণ বা হেতুবার্তা আপনাকে ডিরেক্ট মুখস্থ করতে হচ্ছে। রিভিশনের কারণ বা হেতুবাদ সমূহ যে আদেশটা দিয়েছে সেটা রদ্দকৃত করার জন্য আবেদন করবেন। নিম্ন আদালত কি করেছে? উইদাউট রিজনেবল গ্রাউন্ড বা লফুল ফ্যাক্ট বা সার্কামস্টেন্স বা পর্যালোচনা না করে রায় দিয়েছে। আর অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করবেন শেষ। অতএব ন্যায় বিচারের স্বার্থে হুজুর আদালতের ন্যায় বিচারের স্বার্থে শুনানি আনতে রিভিশন মামলা গ্রহণ করে নিম্ন আদালতের মুক্তিতলবের আদেশ প্রদান করার জন্য লিখিত আদেশ প্রদান করছেন শেষ। একেবারে সহজ সরল গ্রাউন্ড, সহজ সরল কথা। আমি বলতে চাচ্ছি যে ধরনের রিভিশনে কেন না আসে, আপনার এই কিছু কথা আপনাকে মনে রাখতে হবে। একবার দুইবার করে লিখবেন রিভিশনটা কি বলছেন। এখন তো আমি কথা বলছি, আপনার কাছে মনে হতে পারে যে আপনার কাছে মনে হচ্ছে কেন এই শব্দটা এখানে হয়েছে, কেন ওখানে হয়েছে, এই শব্দটা এরকম না হয়ে এরকম কেন হলো না। যত রকম প্রশ্ন থাকে একটা ড্রাফট নিয়ে আমাকে প্রশ্ন করবেন। আপনাকে যেই যেই জায়গাগুলোতে মুখস্থ করতে বললাম সেই সমস্ত জায়গা মুখস্থ করবেন। কোর্টের নাম কি লিখবেন, সূত্র কি লিখবেন, ধারা কি লিখবেন, এতদ্দত সংক্রান্ত বিষয় কি লিখবেন, তারপরে বাদীর নাম বা রিভিশনকারী লিখবেন বা প্রতিপক্ষের নাম লিখবেন। তারপরে কি ছিল, এই যে বাদী পক্ষের পার্থিব প্রতিকার অত্যন্ত ভালো মানুষ আর অপর পক্ষ অত্যন্ত খারাপ মানুষ লিখবেন যে ঘটনাটা সেটা লিখবেন। আর 4 নম্বরে লিখবেন যে কেন আপনি এসেছেন। রিভিশন আদালতের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা উল্লেখ করবেন শেষ। যে আর তারপরে রিভিশন আদালতের রিভিশনের কারণগুলো আপনি কেন রিভিশন করতে এসেছেন সেই কথাগুলো লিখবেন। প্রথম কথাই হচ্ছে যে আদেশের বিরুদ্ধে রিভিশন করতে এসেছেন সেটা। তারপরে যদি ঘটনা থাকে কিছু দিতে পারলে দিতে পারবেন, না পারলে সরাসরি লিখে দিবেন উইদাউট রিজনেবল গ্রাউন্ড অফ ল ফ্যাক্ট বা সার্কামস্টেন্স পর্যালোচনা না করেই তিনি নিম্ন আদালতের আদেশটা রদ্দকৃত করার জন্য আপনি দিবেন। অন্যান্য বক্তব্য শুনানিকালে বিয়ার পোষণ দিবেন, যথেষ্ট আপনার জন্য। কারণ আপনার এইগুলো থাকে হচ্ছে 4 মার্ক 3 মার্ক 5 মার্ক এই টাইপের প্রশ্ন সর্বোচ্চ থাকে। আপনি যদি এরকম গ্রাউন্ড লিখে সুন্দরভাবে কোনোভাবে দিতে পারেন ইনশাল্লাহ সমস্যার সমাধান।